আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আকাশ সায়েন্স একাডেমির লাইভ ক্লাসে। আজকে আমরা আমাদের ধারাবাহিক পর্বে আমাদের 9-10 এর অর্থাৎ যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, মূলত এসএসসি পরীক্ষার্থীর উদ্দেশ্যে যেহেতু আমি লাইভে আসছি, অর্থাৎ 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের যে ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব। গত লাইভ ক্লাসে আমরা বস্তুর উপর তাপের প্রভাবের প্রায় অনেক টপিকস কিন্তু আমরা মোটামুটি আমি বলতেছিলাম যে আমরা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা লাইভ ক্লাসগুলো করছি এবং আমাদের গত লাইভ ক্লাসে আমাদের বস্তুর উপর তাপের প্রভাব যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি থেকে আমরা বেশ কিছু টপিকস আমরা আলোচনা করেছি এবং আশা করছি তোমরা গত লাইভ ক্লাসে যেসব টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝেছিলে। ঠিক আছে, আজকে আমরা যেসব টপিকস বাকি ছিল সেই সব টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমাদের এই লাইভ ক্লাসটা দেখার মাধ্যমে বস্তুর উপর তাপের প্রভাবের যে আদার্স যেসব টপিকস রয়েছে যেগুলো আজকে আলোচনা করব সেগুলো টোটালি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ড আছে যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে, হ্যাঁ, তাদের কাছে অবশ্যই আমার এই লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা এবং যত বেশি তোমরা শেয়ার করবা তত বেশি স্টুডেন্ট দেখবে এবং যত বেশি স্টুডেন্ট দেখবে ততই আমার এই লাইভ ক্লাসগুলো করতে আমি বেশি কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী হব। ঠিক আছে, বা আমার আরো ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, সেক্ষেত্রে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি এবং আমাদের যে অধ্যায়টি আমরা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের বস্তুর উপর আমাদের তাপের প্রভাব। ঠিক আছে, আজকে মূলত সন্ধ্যার সময় লাইভ ক্লাসটি করার ইচ্ছা ছিল বা কথা ছিল, তারপরেও আজকে একটু লেট হয়ে গেল। কারণটা একটু ওয়াইফাই একটু প্রবলেম ছিল, নেট কানেকশনের প্রবলেম ছিল, সেটা ঠিক করতে একটু দেরি হয়ে গেল। আমরা আগামী যেসব লাইভ ক্লাস করব একটু আমরা বলতে গেলে একটু আর্লি করার চেষ্টা করব, সেটা মাগরিবের নামাজের পরে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, যাতে করে বেশি স্টুডেন্ট লাইভ ক্লাসগুলো দেখতে পারে। ঠিক আছে, তারপরেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের আকাশ সায়েন্স একাডেমির যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে কিন্তু এই লাইভ ক্লাসগুলো থেকে যাবে। পরবর্তীতে যারা দেখতে চাইবা তোমরা অবশ্যই দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে বস্তুর উপর তাপের প্রভাব আমরা গত লাইভ ক্লাসে আমরা আমাদের তাপমাত্রা কি জিনিস এই জিনিসগুলো বুঝেছিলাম। তারপরে দুটা বস্তুর মধ্যে যখন আমাদের তাপীয় সংযোগ স্থাপন হবে সেই ক্ষেত্রে দুটা বস্তুর মধ্যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপীয় আদান প্রদান ঘটবে এই জিনিসটা বুঝেছিলাম, যে বেশি তাপমাত্রা যুক্ত বস্তু থেকে কম তাপমাত্রা যুক্ত বস্তুতে আমাদের তাপীয় আদান প্রদান ঘটবে। ঠিক আছে, আবার আমরা তাপমাত্রার স্কেল সম্বন্ধে একটু ধারণা নিয়েছিলাম, যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, আমাদের কেলভিন স্কেল এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা সমীকরণ দ্বারা আমরা প্রকাশ করতে পেরেছিলাম। আবার আমরা তাপ শক্তি গ্রহণের ফলে কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে তার যে দৈর্ঘ্য প্রসারণ, তার ক্ষেত্রফল প্রসারণ, তার আয়তন প্রসারণ এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছিলাম। তার পাশাপাশি আমরা তাপ শক্তি গ্রহণের ফলে যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে তার ফলে দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্রফল প্রসারণের কারণে ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণের কারণে আমাদের আয়তন প্রসারণ সহগ আমরা পেয়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা
আলোচনা করব। প্রথমে শুরু করি হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা যদি এই মুহূর্তে লাইভ ক্লাসটা যদি কোনো কারণে না করতে পারো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ আমাদের ফেসবুক আকাশ সায়েন্স একাডেমির যে ফেসবুক পেজ রয়েছে এই পেজে কিন্তু তোমরা খুব সহজেই তোমরা অবশ্যই পরবর্তীতে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা শুরু করি তাপ ধারণ ক্ষমতার কনসেপ্ট থেকে আমরা শুরু করি, ঠিক আছে। তাপ ধারণ ক্ষমতা সংজ্ঞাটা যদি আমি দিতে চাই সেটা হবে এরকম ভাবে যে আমাদের হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে তার তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন করবে তাকে আমরা তাপ ধারণ ক্ষমতা বলবো। আমি বললাম হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে এবং যে কোনো ভরের বস্তু হতে পারে, যে কোনো ভরে যে কোনো বস্তুর ক্ষেত্রে তার তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে আমরা যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন করবে সেই বস্তুটিকে তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করাতে, সেটাই হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা। এবং তাপ ধারণ ক্ষমতাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি এবং সমীকরণ থেকে আমরা লিখতে পারি হচ্ছে কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা, যেখানে কিউটা হচ্ছে আমাদের তাপ শক্তির পরিমাণ এবং ডেল্টা থিটাটা হচ্ছে আমাদের হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচারের পার্থক্য। সেক্ষেত্রে আমি কি বললাম তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা, সেটা কিন্তু আমরা এখনো সমীকরণ থেকে কিন্তু সংজ্ঞাটা খুব সহজেই প্রদান করতে পারবো, ঠিক আছে। এবং আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে দেখো সমীকরণ থেকে তাপ ধারণ ক্ষমতা সি দ্বারা তাপ ধারণ ক্ষমতা, কিউটা হচ্ছে আমাদের তাপ শক্তির পরিমাণ এবং ডেল্টা থিটা দ্বারা আমরা হচ্ছে আমাদের কি বুঝতে পারি বলতো, সেটা হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য। সেই ক্ষেত্রে আমরা সমীকরণ থেকে কিন্তু যে কোনো সংখ্যা দিতে পারি। সেক্ষেত্রে দেখো আমরা যদি ডেল্টা থিটার জায়গায় যদি আমরা ডেল্টা থিটা মানে কি তাপমাত্রার পরিবর্তন, সেক্ষেত্রে আমাদের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন করবে তাকে আমরা তাপ ধারণ ক্ষমতা বলি। অর্থাৎ ডেল্টা থিটা অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা যদি 1 কেলভিন হয়, সেই ক্ষেত্রে যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে। সেক্ষেত্রে সি সমান কিউ বাই ডেল্টা থিটাই হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা এবং ডেল্টা থিটা যখন 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। সেক্ষেত্রে ভাইয়া সি সমান কিউ, অর্থাৎ যখন আমাদের তাপমাত্রা যখন 1 কেলভিন বৃদ্ধি পাবে তখন যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করছে, সেই পরিমাণ তাপ শক্তিকে আমরা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বলি, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে তার তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে। এবং আমরা এই সমীকরণ থেকে তাপ ধারণ ক্ষমতার একক নির্ণয় করতে পারি। খেয়াল করে দেখো, সেটা হবে হচ্ছে কিউ, আমরা জানি তাপ শক্তির যে এককটা সেটা হবে জুল, তাই না। এবং আমাদের ডেল্টা থিটা মানে তাপমাত্রার পরিবর্তন, এবং আমরা জানি তাপমাত্রার যে এককটা সেটা হচ্ছে আমাদের ভাইয়া কেলভিন, ঠিক আছে, এসআই একক। সেক্ষেত্রে ডেল্টা থিটার জায়গায় আমরা কেলভিন একক বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে তাপ ধারণ ক্ষমতার যে এককটা সেটা হবে জুল বা কেলভিন, এটাই হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতার একক, ঠিক আছে। তোমরা যারা নবম বা দশম শ্রেণীতে উঠবা তোমরা কিন্তু আজকে ক্লাসটা দেখার মাধ্যমে
কিছুটা হলেও উপকৃত হতে পারবা। যদি আমার উদ্দেশ্য হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের উদ্দেশ্যেই আমি লাইভ ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সো আমরা তাপ ধারণ ক্ষমতা কি জিনিস এবং তাপ ধারণ ক্ষমতার যে এককটা সেটা নির্ণয় করতে পারলাম বা সক্ষম হলাম। ঠিক আছে, আচ্ছা। দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় তো। আচ্ছা, সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসটি দেখছো, আশা করছি তোমরা তোমাদের ফ্রেন্ডের মাঝখানে অবশ্যই ক্লাসটা ছড়িয়ে দিবা, এবং তোমরা যারা এখন লাইভ ক্লাসটা কোনো কারণে দেখতে পাচ্ছ না, তারা পরবর্তীতে আকাশ সায়েন্স একাডেমির ফেসবুক যে পেজটা রয়েছে, যে এখান থেকে আমরা লাইভ ক্লাসটি করছি, সেই পেজ থেকে অবশ্যই তোমরা পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে এখন আমরা করব হচ্ছে আপেক্ষিক তাপের কনসেপ্ট। আপেক্ষিক তাপ কি জিনিস? আপেক্ষিক তাপ, আমরা তাপ ধারণ ক্ষমতা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে তার তাপমাত্রা আমরা যখন 1 কেলভিন বৃদ্ধি করছি, যার ফলে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ছে, সেটাই হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা। কিন্তু আপেক্ষিক তাপটা কি জিনিস ভাইয়া? আপেক্ষিক তাপটা আমি এখন যে সংজ্ঞাটা বলবো সাথে সাথে তোমরা অবশ্যই লিখে ফেলবা, তোমরা যারা ক্লাসটা করছো বা ভবিষ্যতে যারা পেজ থেকে ক্লাসটা করবা। ঠিক আছে, সেক্ষেত্রে যে কোনো 1 কেজি ভরের যে কোনো বস্তুর ক্ষেত্রে তার তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। আমি আরেকবার বলছি ভাইয়া, সেটা হচ্ছে 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা, 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, আমরা যদি 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করি, ঠিক আছে, 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে আমাদের যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকেই আমরা আপেক্ষিক তাপ বললাম। আমি আর লিখলাম না, ঠিক আছে, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কিছু জিনিস লিখে দিলাম। সেটা হচ্ছে 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন তাকেই আমরা আপেক্ষিক তাপ বলবো। কিন্তু তাপ ধারণ ক্ষমতার কনসেপ্টটা কি ছিল ভাইয়া? তাপ ধারণ ক্ষমতার কনসেপ্টটা ছিল হচ্ছে সেটা কিন্তু যে কোনো ভরের ছিল, যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটা ছিল আমাদের তাপ ধারণ ক্ষমতা। কিন্তু আপেক্ষিক তাপে কিন্তু আমাদের যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু উল্লেখ করিনি, বরং আমরা উল্লেখ করেছি হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে তাকেই কিন্তু আমরা আপেক্ষিক তাপ বলবো। সেক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্য এক জায়গাতেই, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা ছিল ভাইয়া, তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপে দুটাতেই কিন্তু 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাপ ধারণ ক্ষমতাতে যে কোনো ভরের বস্তু ছিল, কিন্তু আমাকে আপেক্ষিক তাপের যে কনসেপ্টটা বা সংজ্ঞাটা সেটা কিন্তু 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে আমাদেরকে নির্ধারণ বা প্রকাশ করতে হবে। কিন্তু এখানে কিন্তু পার্থক্য, ঠিক আছে। সেই ক্ষেত্রে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে যে পরিমাণ আমাদের তাপ শক্তির প্রয়োজন পড়বে তাকেই হচ্ছে আমরা আপেক্ষিক তাপ বলতে পারি। এবং আপেক্ষিক তাপকে আমরা S দ্বারা প্রকাশ করি, এবং সমীকরণটা হচ্ছে Q ডিভাইডেড বাই m ইনটু ডেল্টা থিটা। অর্থাৎ Qটা এখানে তাপ শক্তি, mটা হচ্ছে যে কোনো বস্তুর ভর, এবং ডেল্টা থিটাটা কি ভাইয়া? ডেল্টা থিটাটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আমরা যখন তাপ ধারণ ক্ষমতা যখন করেছিলাম তখন কিন্তু সমীকরণটা এরকম ছিল, Q ডিভাইডেড বাই ডেল্টা থিটা। সেখানে কিন্তু কোনো ভরের হিসাব ছিল না, কিন্তু যেহেতু এখানে ভরের অবশ্যই একটা হিসাব লাগছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটি সমীকরণের যে বেসিক যে পার্থক্য সেটা কিন্তু আমাদের কিন্তু ভরে কিন্তু m রয়েছে, কিন্তু তাপ ধারণ ক্ষমতার ভরে কোনো m নাই, অর্থাৎ বস্তুর ভর কিন্তু উল্লেখ করা আছে। সেক্ষেত্রে আমরা যদি এই সমীকরণ থেকে যদি আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দিতে চাই, সেক্ষেত্রে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এমন হবে যে, খেয়াল করে দেখো, আমরা যদি m কে ধরে নিই 1 কেজি এবং আমাদের ডেল্টা থিটার মান যদি আমরা ধরে নিই 1 কেলভিন, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রার যে পরিবর্তন সেটা যদি 1 কেলভিন হয়, অর্থাৎ যে কোনো ভরের বস্তু না, এখানে হবে যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে, অর্থাৎ Q পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে, সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুর ক্ষেত্রে ভাইয়া তার তাপমাত্রা তুমি যখন 1 কেলভিন বৃদ্ধি করতে চাবা,
যার ফলে আমি যে পরিমাণ তাপ শক্তির আমার প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, অর্থাৎ H সমান Q ডিভাইড বাই m ইনটু ডেল্টা থিটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের সমীকরণ, এবং C সমান Q বাই ডেল্টা থিটার সমীকরণটা হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতার সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা আজকে ওয়াইফাই এর প্রবলেম থাকার কারণে আমাকে স্ক্রিনে ব্যাক করতে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে ভাইয়া আমরা যেমন আমাদের তাপ ধারণ ক্ষমতার একক কি পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম জুল পার কেলভিন, তাই না? এবং আমাদের এখন আপেক্ষিক তাপের আমরা একক নির্ণয় করব। ঠিক আছে, আপেক্ষিক তাপের আমরা একক নির্ণয় করতে যদি চাই সেক্ষেত্রে হবে, খেয়াল করে দেখো যে আমরা যদি তাপ শক্তির জায়গায় যদি আমরা জুল নিই, কারণ তাপ শক্তির এসআই একক জুল, এম এর বস্তুর ভরের যে এসআই একক সেটা হচ্ছে কেজি, এবং ডেল্টা থিটার যে এসআই একক বা আন্তর্জাতিক একক সেটা ভাইয়া কেলভিন। সেক্ষেত্রে আমাদের যে আপেক্ষিক তাপের যে এককটা সেটা হবে জুল আর কেলভিন আর কেজি। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের একক, অর্থাৎ খেয়াল করে দেখো। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এম এর জায়গায় কেজি বসালাম একক, আর ডেল্টা থিটার জায়গায় কেলভিন বসালাম, সেক্ষেত্রে জুল পার কেজি পার কেলভিন, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের একক, এবং সেটা ছিল তাপ ধারণ ক্ষমতার একক। ঠিক আছে, সো আমাদের তাপ ধারণ ক্ষমতা কি জিনিস বা আপেক্ষিক তাপ কি জিনিস, এই জিনিসগুলোর সাথে তোমরা অবশ্যই পরিচিত হলো। ঠিক আছে, তো এরপর থেকে তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ নিয়ে কোনো রকমের তোমাদের সমস্যা হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, আজকে কিন্তু মাইক্রোফোন দিয়ে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আমি যখন হচ্ছে বোর্ডে ক্লাস না নিয়ে যখন হচ্ছে খাতায় যখন ভিডিও রেকর্ড করি বা খাতায় যখন মানে ডাইরেক্ট খাতায় যখন আমরা ভিডিও লাইভে আসি তখন কিন্তু মাইক্রোফোন ইউজ করি। ঠিক আছে, বয়ার মাইক্রোফোন এটা। সন্ধ্যাবেলা যখন আসি তখন স্টুডেন্টরা আসলে ওই সময়টা স্টুডেন্টরা ফেসবুকে থাকে, এই সময়টা আসলে স্টুডেন্ট যারা বিশেষ করে এসএসসি লেভেলের স্টুডেন্টরা খুব কম থাকে। ঠিক আছে, তারপরেও তোমাদের সমস্যা নাই, তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা করবা, এই লাইভ ভিডিও কিন্তু শুধুমাত্র লাইভ হয়ে কিন্তু শেষ হয়ে যাবে না, বরং তো ফেসবুক পেজে আকাশ সায়েন্স একাডেমি ফেসবুক পেজে কিন্তু সেটা থেকে যাবে। হ্যাঁ, সেটা নিয়ে চিন্তা করার কোনো অবকাশ নাই, তোমরা অবশ্যই পরবর্তীতে ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, ওকে। আজকে ল্যাপটপে হচ্ছে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ ওয়াইফাই নাই, আমি ডাটা ভরে মোবাইল থেকে আমি আসলে ক্লাসটা নিতে হচ্ছে আমাকে। হ্যাঁ, এসকে দাস কমেন্ট করছে, বরাবরের মতো এসকে দাস আছে, ক্লাসে উপস্থিত আছে, এবং হাই ভাইয়া, হ্যালো এসকে দাস। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝখানে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, লাইভ ক্লাসটি। সো তাপ ধারণ ক্ষমতা ভাইয়া এবং হচ্ছে আপেক্ষিক তাপ নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে চলে আসলাম। এখন কথা হচ্ছে এই যে খেয়াল করে দেখো, আমরা তাপ ধারণ ক্ষমতাকে কিভাবে প্রকাশ করেছিলাম, C সমান Q ডিভাইড বাই ডেল্টা থিটা, তাই না? Q টা তাপ শক্তির পরিমাণ, ডেল্টা থিটাটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার যে পরিবর্তনটা আর কি। হ্যাঁ, আর S দ্বারা হচ্ছে আমরা আপেক্ষিক তাপ বুঝেছিলাম। সেই ক্ষেত্রে ভাইয়া সেটা হচ্ছে একটু ব্যাকা হয়ে গেল, দেখতে খারাপ লাগতেছে, মুছে দিলাম। সেই ক্ষেত্রে S সমান Q ডিভাইডেড বাই m ইনটু ডেল্টা থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভাইয়া আপেক্ষিক তাপের সমীকরণ। সেই ক্ষেত্রে আমরা যদি তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করি তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি কি বললাম? আমি বললাম হচ্ছে ভাইয়া তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ এই দুটির মধ্যে, দুটি কনসেপ্ট বা দুটি টপিকস এর মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে আমরা স্থাপন করব। খেয়াল করে দেখো যে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে Q ডিভাইডেড বাই ডেল্টা থিটা, আর আমাদের S বা আপেক্ষিক তাপ Q ডিভাইডেড বাই m ইনটু ডেল্টা থিটা।
আমি যদি এমটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখি, খেয়াল করে দেখো, মজা করে তোমাদের সাথে একটু, আমি যদি এই যে বস্তু ভরটাকে ঢেকে রাখলাম, সেক্ষেত্রে দেখো দুটো সমীকরণ প্রায় একই রকম লাগছে না? অবশ্যই লাগছে। সেক্ষেত্রে আমি, খেয়াল করে দেখো, আমি যদি সি লিখি, অর্থাৎ আমরা যদি সি দ্বারা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বুঝতে পারছি এবং এর দ্বারা আপেক্ষিক তাপ বুঝতে পারছি, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো যে সি এর জায়গায় কিউ ডিভাইড বাই ডেল্টা থিটা, তাই না? কিন্তু দেখো এখানে কিউ ডিভাইড বাই এম ইনটু ডেল্টা থিটা, তাই না? সেক্ষেত্রে দেখো ভাইয়া, আমরা যদি এখন, আচ্ছা এইভাবে না করে জিনিসটা আমরা হচ্ছে এইভাবে করতে পারি, সেটা হচ্ছে দেখো যে আমরা এসি লিখলাম যে আপেক্ষিক তাপ সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা আলাদা করে নিলাম ইনটু 1 বাই এম, অর্থাৎ 1 বাই বস্তুর ভর। সেক্ষেত্রে কিউ বাই ডেল্টা থিটা মানে কি? কিউ বাই ডেল্টা থিটা মানে কিন্তু আমাদের তাপ ধারণ ক্ষমতা। সেক্ষেত্রে লিখতে পারি সি ডিভাইডেড বাই এম, আর এটা হচ্ছে আমাদের এস, অর্থাৎ আপেক্ষিক তাপ সমান সমান আমাদের তাপ ধারণ ক্ষমতা ডিভাইডেড বাই আমাদের বস্তুর ভর। সেক্ষেত্রে আমরা কি পাই ভাইয়া, এই পাশে লিখলাম, সেটা হচ্ছে সি অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা সমান সমান এম ইনটু এস, অর্থাৎ আমাদের তাপ ধারণ ক্ষমতা সমান সমান কোন বস্তুর ভর ইনটু তার আপেক্ষিক তাপ। সেক্ষেত্রে আমরা বাংলায় লিখে ফেলি, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা সমান সমান বস্তুর ভর ইনটু আপেক্ষিক 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 তাপ, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো তাপ ধারণ ক্ষমতা সমান সমান বস্তুর ভর ইনটু আমাদের আপেক্ষিক তাপ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একটু পানি খেয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকে একটা সমস্যা হচ্ছে কি জানো, আজকে হচ্ছে যেহেতু ওয়াইফাই কানেকশনের প্রবলেম হচ্ছে, আমি আমার ল্যাপটপ থেকে হচ্ছে কমেন্ট, তোমরা যারা কমেন্ট করছো তাদের কমেন্ট কিন্তু আমি পড়তে পারছি না। সেক্ষেত্রে আমি ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত। খেয়াল করে দেখো, আজকে আমি কমেন্ট পড়তে পারছি না, কারণ ওয়াইফাই প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করছি ঠিক করার, তারপরেও দিস পেজ ইজ নট অ্যাভেলেবল এট দ্যাট মোমেন্ট। সেক্ষেত্রে আমি কমেন্ট পড়তে পারছি না। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, পরবর্তীতে আমি অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ বারবার আমার হচ্ছে ক্লাস নিতে যেতে বারবার ওই পর্দা এসে মোবাইলের ওই পাশে যে আমি দেখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? বা পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, ওয়াইফাই প্রবলেম, আমি কমেন্ট করতে পারছি না। খেয়াল করে দেখো, দিস সাইট কান্ট বি রিচ। আমার মোবাইলে ডাটা চলছে, ডাটা দিয়ে আমি হচ্ছে লাইভে আসছি, আর ওয়াইফাই মানে ল্যাপটপে তো কানেক্ট করতে পারছি না। ওয়াইফাই তো ল্যাপটপে যখন আসে সেটা ওয়াইফাই দিয়ে তো আসে, তাই না? সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। নেক্সট দিন আশা করছি এরকম সমস্যা হবে না। সো যাই হোক, আজকে আমরা ডাইরেক্ট ক্লাসটা ভালো করে করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, সো তাপ ধারণ ক্ষমতা সমান সমান বস্তুর ভর ইনটু আমাদের আপেক্ষিক তাপ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা,
যেহেতু আসলে ওয়াইফাই কানেকশনের প্রবলেম, সেক্ষেত্রে সামনে ল্যাপটপ রেখে লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা বুঝতে পারলাম এবং আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্কটা স্থাপন করতে পারলাম। এবং সম্পর্কটা ছিল ভাইয়া, সম্পর্কটা ছিল হচ্ছে এরকম যে তাপ ধারণ ক্ষমতা সমান সমান কোন বস্তুর ভর ইনটু তার আপেক্ষিক তাপ, তাই না? এখন হচ্ছে আমরা সুপ্ত তাপ নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ সুপ্ত তাপ অর ল্যাটেন্ট ঠিক আছে। সুপ্ত তাপ কি জিনিস ভাইয়া? সুপ্ত তাপ হচ্ছে স্বাভাবিকভাবে আমরা হচ্ছে খেয়াল করে দেখো, পানির তিনটা অবস্থা দিয়ে আমি হচ্ছে আগে উদাহরণ এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা জানি যে পানির তিনটা অবস্থা রয়েছে, সেটা হচ্ছে কঠিন, কঠিন অবস্থাটা হচ্ছে আমাদের বরফ, আমাদের তরল অবস্থাটাই হচ্ছে পানি এবং জলীয় বাষ্প, আমরা জানি তিনটা অবস্থা। সেক্ষেত্রে আমরা হচ্ছে জানি যে আমরা বরফকে হচ্ছে আমরা পানিতে পরিণত করতে হলে আমাদের অবশ্যই তাপ শক্তি প্রদান করতে হবে। তাপ শক্তি প্রদান করতে গেলে একটা সার্টেন লেভেল অফ টাইমে যে সেই বরফটা পানিতে পরিণত হয়, আবার সেই পানিটা হচ্ছে আরো তাপ শক্তি গ্রহণ করার ফলে হচ্ছে আমাদের বাষ্পে বা জলীয় বাষ্পে বা স্টিমে পরিণত হয়। সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে ভাইয়া, যেমন আমি নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্ক কি জিনিস সেগুলো আলোচনা করেছিলাম। যে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় বা যে বিন্দুতে হচ্ছে আমাদের বরফ পানিতে পরিণত হয় তাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলতে পারি। আর যে তাপমাত্রায় আমাদের হচ্ছে পানি জলীয় বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রা বা সেই টেম্পারেচারকে আমরা হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক বলেছিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বরফ যে বিন্দুতে পানিতে পরিণত হওয়া শুরু করে বা বরফ যে বিন্দুতে যে তাপমাত্রায় পানিতে হওয়া শুরু করে সেই হিসাব থেকে আমরা সুপ্ত তাপের কনসেপ্টটা নিয়ে চলে আসবো। অর্থাৎ যে বরফ যখন, খেয়াল করে দেখো, এটা হচ্ছে যদি বরফ হয়, এটা যদি আইস হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে পানিতে কখন পরিণত হবে? হ্যাঁ, আমরা সকলে জানি যে নিম্ন স্থিরাঙ্কতে বরফ পানিতে পরিণত হয় এবং সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে সেটা 273 ডিগ্রি কেলভিন এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেটা আমাদের হচ্ছে কত বলতো, সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এখন কথা হচ্ছে যে আমাদের যখন বরফটা তাপ শক্তি গ্রহণের ফলে বরফটা পানিতে পরিণত হওয়া শুরু করে, তখন কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে শুরু করে। আমি যে সেলসিয়াস স্কেলের কথা বলি সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হচ্ছে যেটা মুখ্য বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যখন বরফটা পানিতে পরিণত হওয়া শুরু করে তখন কিন্তু বরফের বা পানির কিন্তু টেম্পারেচার আর রাইজ হয় না। আমার কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। যখন হচ্ছে বরফ পানিতে পরিণত হওয়া শুরু করে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে যখন বরফ পানিতে পরিণত হওয়া শুরু করে, তখন কিন্তু আর ওই অবস্থায় কিন্তু আর তাপমাত্রা বা টেম্পারেচার রাইজ করে না বা বৃদ্ধি হয় না, বরঞ্চ যে পরিমাণ তাপ শক্তিটা গ্রহণ করার মাধ্যমে হচ্ছে আমাদের বরফটা পানিতে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপ শক্তি গ্রহণ করছে বরফটা এবং সেটা পানিতে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? এখানে কথা হচ্ছে সেই তাপ শক্তিটা কিন্তু এই বরফের তাপমাত্রা বৃদ্ধিতে কোনো সাহায্য করছে না, বরঞ্চ সেটা কি করতেছে, সেটা হচ্ছে বরফকে পানিতে পরিণত হওয়ার অর্থাৎ অবস্থার পরিবর্তনে সে তাপ শক্তিটা সাহায্য করছে বা গুরুত্ব রাখছে। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে বলছি হচ্ছে বরফ হচ্ছে কঠিন অবস্থা, পানি হচ্ছে তরল অবস্থা, অর্থাৎ এই যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যে পরিণত করতেছে না, এবং এটার জন্য যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ছে, এই তাপ শক্তিটা আসলে অবস্থার পরিবর্তন করতে সাহায্য করছে, কিন্তু তাপমাত্রা রাইজ বা টেম্পারেচার বৃদ্ধি করতেছে না। আমার কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আরেকবার বলবো, আমি বলতেছি কঠিন আইস থেকে পানিতে পরিণত হচ্ছে বা কঠিন অবস্থা থেকে যে তরলে পরিণত হচ্ছে, এই অবস্থায় যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়তেছে সেই তাপ শক্তি শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে সাহায্য করছে, অর্থাৎ বরফ থেকে পানিতে পরিণত হতে সাহায্য করছে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে কোনো প্রকার সাহায্য করছে না। এবং এই তাপ শক্তিটাকেই হচ্ছে আমরা সুপ্ত তাপ বলতে পারি। আমার কথাটা বুঝতে পারলে তোমরা? আবার ধরো এই পানি থেকে আবার জলীয় বাষ্পে যখন পরিণত হয়, পানি থেকে যখন জলীয় বাষ্পে পরিণত হয়, সেক্ষেত্রেও কিন্তু এই যে যে পরিমাণ তাপ শক্তি গ্রহণের ফলে পানির জলীয় বাষ্পে পরিণত হয় সেটাও কিন্তু সুপ্ত তাপ, ঠিক আছে। এটা পানি থেকে অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হতে সাহায্য করছে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে কোনো রকম সাহায্য করছে না। অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে না, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং তাপমাত্রা বৃদ্ধি না করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে তাপ শক্তিটা প্রয়োজন পড়ে বা দরকার হয়, সেই তাপ শক্তির পরিমাণটাই হচ্ছে আমাদের সুপ্ত তাপ। এখন কথা হচ্ছে এই সুপ্ত তাপ দুই ধরনের কেন ভাইয়া? অবশ্যই দুই ধরনের হবে। এর কারণটা হচ্ছে আমরা যখন বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে একবার, আবার পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে একবার। সেক্ষেত্রে বরফ থেকে যখন পানিতে ভাইয়া পরিণত হচ্ছে, তখন যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ।
আর পানি থেকে যখন জলীয় বাষ্পে পরিণত হচ্ছে ভাইয়া, তখন যে সূত্রটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। সেক্ষেত্রে সূত্রতাপ দুই ধরনের, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ, অর্থাৎ যে তাপমাত্রায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয় এবং সেই তাপ শক্তি গ্রহণের ফলে তাপমাত্রা পরিবর্তন না হয়, শুধুমাত্র বরফ পানিতে পরিণত হয়, সেই তাপ শক্তির পরিমাণটাই হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ। ঠিক আছে? এবং আমাদের পানি জলীয় বাষ্পে যখন পরিণত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি না করে, তখন যে তাপ শক্তিটার প্রয়োজন পড়ছে সেটাই হচ্ছে আমাদের পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। এবং সমীকরণ থেকে জিনিসটা যখন আমরা প্রকাশ করব, সমীকরণটা লেখার মাধ্যমে তোমরা জিনিসটা আরো একটু ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের সূত্রতাপে দুইটা সমীকরণ পাবো, একটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ এবং একটি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ অর্থাৎ L of F, অর্থাৎ ল্যাটেন্ট যে আমাদের সূত্রতাপ যেটা পাচ্ছি আমরা, ল্যাটেন্ট তাপ যেটা বলি আমরা, হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে ফিউশন, F দ্বারা ফিউশন বুঝতে পারছি আমরা। সেক্ষেত্রে L of F দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারছি হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ। সেক্ষেত্রে সেটা সমীকরণ হবে Q ডিভাইডেড বাই M। ঠিক আছে? আর আমাদের পানির বাষ্পীভবনের যে আপেক্ষিক সূত্রতাপ অর্থাৎ L of V, V দ্বারা আমরা ভ্যাপোরাইজেশন বুঝতে পারি। ঠিক আছে? অর্থাৎ পানি যে বাষ্পীভূত হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে L of V দ্বারা আমরা হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ বুঝতে পারছি এবং এটাও কিন্তু একই রকম সমীকরণ, সেটা হচ্ছে Q ডিভাইডেড বাই M। এখন আমরা যদি সমীকরণ থেকে সংজ্ঞাটা দিতে চাই, এটা হচ্ছে কি বললাম ভাইয়া, এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ এবং এটা হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। সেক্ষেত্রে আমরা সমীকরণ থেকে সংজ্ঞাটা খুব সহজে দিতে পারবো, সেটা হচ্ছে 1 কেজি ভরের বরফকে পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমার বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ। আমি তোমাদেরকে আরেকবার বলবো, আমি বলবো হচ্ছে 1 কেজি ভরের কোনো বরফকে পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ে ভাইয়া, সেটাই হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ। অর্থাৎ আমাদের m এর মানটা যদি 1 কেজি হয়, সেক্ষেত্রে L of F সমান সমান Q। L of F দ্বারা আমরা বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ বুঝতে পারি এবং সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে তার সমান। অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর তাপ 1 কেজি ভরের বস্তুকে বা 1 কেজি ভরের যে বরফটা রয়েছে, আমরা বরফকে কথা বলতেছি, 1 কেজি ভরের বরফকে যখন আমরা পানিতে পরিণত করতে চাচ্ছি, তখন আমাদের যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ছে সেই তাপ শক্তিটাই হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ। এবং এই তাপ শক্তিটা অবশ্যই মনে রাখতে হবে, তাপমাত্রা ইনক্রিজমেন্টের জন্য কখনোই এই তাপ শক্তিটা দায়ী না। অর্থাৎ এই তাপ শক্তি গ্রহণের ফলে শুধুমাত্র বরফ পানিতে পরিণত হচ্ছে, তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। ঠিক আছে? আবার আমি যদি আমাদের যে L of V, যেটা হচ্ছে আমাদের পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ, এই সংজ্ঞাটা যদি দিতে চাই, সেক্ষেত্রে এক সমীকরণে দেখো, খেয়াল করে, যদি m এর মান যদি 1 কেজি হয়, বস্তু এটা তো m দ্বারা তো বস্তুর ভর বুঝতে পারছি, q দ্বারা আমরা তাপ শক্তির পরিমাণ বুঝতে পারছি। সেক্ষেত্রে 1 কেজি ভরের কোনো 1 কেজি ভরের পানি, হ্যাঁ বস্তু চলে আসতে মুখ দিয়ে কিন্তু, হ্যাঁ বস্তু বলা যাবে না এখানে, যেহেতু বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ, সেক্ষেত্রে বরফ আর পানি কিন্তু মুখ দিয়ে বের হতে হবে। ঠিক আছে? যাই হোক না কেন, সেক্ষেত্রে 1 কেজি ভরের পানিকে জলীয় বাষ্পে পরিণত করতে আমার যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমাদের পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ ভাইয়ারা। ঠিক আছে? আমি আরেকবার বলবো, আমি বলবো হচ্ছে m এর মান যদি 1 কেজি হয়, অর্থাৎ 1 কেজি ভরের পানিকে জলীয় বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমাদের পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ক্যামেরার পাশে যে জাস্ট আমি হচ্ছে, যেহেতু কমেন্ট পড়ার সময় হবে না, আমি ক্লাসটা আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো বিকজ রাত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি হচ্ছে একটু দেখবো যে কানেকশন ঠিক আছে কিনা বা লাইভটা কি দেখা যাচ্ছে কিনা। সৌরভ সরকার কমেন্ট করছে হচ্ছে, ভাইয়া সাউন্ড কম আসতেছে। আচ্ছা, এবার দেখো তো সাউন্ডটা আমি হাতে নিয়ে নিলাম মাইক্রোফোনটা। ঠিক আছে? অবশ্য হাতে মাইক্রোফোন নিয়ে ক্লাস নিতে একটু অসুবিধা হবে, তারপরে একটু চেষ্টা করি। হ্যাঁ, সো খেয়াল করে দেখো যে 1 কেজি ভরের বরফকে আমাদের হচ্ছে আমরা হচ্ছে যখন পানিতে পরিণত করছি, যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ছে সেটাই হচ্ছে আমাদের বরফ
গলনের আপেক্ষিক সূত্র তাপ এবং 1 কেজি ভরের 1 কেজি ভরের পানিকে যখন আমরা জলীয় বাষ্পে পরিণত করছি তখন আমাদের যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ছে সেটাই হচ্ছে আমাদের এল অফ ভি, যেটা হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা যখন হচ্ছে দুইটা সূত্র তাপ পেলাম, সেটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ এবং হচ্ছে আমাদের কি বলতো সেটা হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান রয়েছে ভাইয়া। হ্যাঁ, সেই নির্দিষ্ট মানটা কি ভাইয়া? নির্দিষ্ট মানটা হচ্ছে এল অফ এফ, যেটা সেটা হচ্ছে আমাদের অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ, সেটা হচ্ছে 3,36,000। আচ্ছা, খেয়াল করে দেখো, এল অফ এফ যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম এবং এল অফ ভি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম। একই কিন্তু সমীকরণ। ঠিক আছে, কিন্তু এল অফ এফ দ্বারা হচ্ছে আমরা বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ বুঝতে পারি এবং এল অফ ভি দ্বারা হচ্ছে আমরা কি বুঝতে পারি ভাইয়া? আমরা বুঝতে পারি হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ। সেক্ষেত্রে আমাদের এককটা কি হবে ভাইয়া? একটা থেকে বুঝতে পারছি কিউ এর জায়গায় জুল এবং এম এর জায়গায় কেজি। সেক্ষেত্রে আমাদের যে আপেক্ষিক সূত্র তাপের যে এককটা সেটা কিন্তু দুটার ক্ষেত্রে একই হবে, অর্থাৎ জুল পার কেজি। জুল পার কেজি, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক সূত্র তাপের একক। অর্থাৎ 1 কেজি ভরের বরফ অথবা পানিকে হচ্ছে যথাক্রমে পানি অথবা জলীয় বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হচ্ছে সেটাই হচ্ছে যথাক্রমে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ এবং হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে আমাদের এল অফ এফ অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপের যে মানটা সেটা হচ্ছে 3,36,000 জুল পার কেজি। ঠিক আছে, জুল পার কেজি 3,36,000 এবং আমাদের এল অফ ভি অর্থাৎ আমাদের হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপের মানটা হচ্ছে 22,68,000। ঠিক আছে, তো বই দেখলে দেখতে পারবা 22,68,000 জুল পার কেজি। ঠিক আছে, এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ 3,36,000 জুল পার কেজি এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপের মানটা হচ্ছে 22,68,000 জুল পার কেজি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এই মানগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলি যখন তোমরা সমাধান করবে চ্যাপ্টারে তখন কিন্তু এই মানগুলো খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, আজকে আমি জাস্ট হচ্ছে তোমাদের কনসেপ্ট গুলো যেন তোমরা এই জিনিসগুলো তোমরা অলরেডি হয়তো পড়ে আসছো, তোমাদের প্রথম যখন 9 10 প্রথম দিকে পড়া তোমাদের হয়ে গেছে যেহেতু তোমরা এসএসসি ক্যান্ডিডেট। তারপরেও জাস্ট তোমাদের পড়াশোনার রিভাইসের জন্য আমি জাস্ট তোমাদেরকে জিনিসগুলো বলে দিলাম আরেকবার, যেন পরবর্তীতে তোমরা যেন এই চ্যাপ্টারটা যখন পড়বা আরেকবার রিভাইস দিবা তখন তোমাদের যেন কোনো রকম কনফিউশন না থাকে, তোমাদের জিনিসগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, পরবর্তীতে তোমরা বিভিন্ন ভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবা। আমিও হচ্ছে যখন হচ্ছে অধ্যায়গুলো যখন মোটামুটি একটু ধারণা দেওয়া হয়ে যাবে তখন আমি যদি আল্লাহ সহায় হয় আমি অবশ্যই বিভিন্ন ধরনের টপিকস অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা তো সেক্ষেত্রে সূত্র তাপের কনসেপ্ট আমরা বুঝতে পারলাম, তার এককটা বুঝতে পারলাম এবং হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপের মানটা, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপের মানটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আগামী কালকে যদি লাইভ ক্লাসে আসি, হ্যাঁ আসতে পারি লাইভ ক্লাসে আগামী কালকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা নিয়ে আমি আসতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আগামী কালকে হচ্ছে তোমাদের যে কমেন্ট গুলো তোমরা করবা আমি খুব সহজেই হচ্ছে তোমাদের সাথে সাথে রিপ্লাই দিতে পারবো, যেহেতু আজকে আমার হচ্ছে একটু নেট প্রবলেম রয়েছে। সেই ক্ষেত্রে আমি আরেকটা ডিভাইস থেকে হচ্ছে মানে তোমাদের কমেন্ট গুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, মানে সেই ক্ষেত্রে আমি জাস্ট আরেকটা ডিভাইস অফ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে আজকে কি কি জিনিস দেখলাম খেয়াল করে দেখো তো। প্রথমে দেখলাম হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা এভাবে ধরে রাখতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, যদিও এই যে এই জায়গায় যখন মাইকটা থাকতেছে তখন কিন্তু একটু কথা একটু আস্তে আসতেছে, সেক্ষেত্রে আমি একটু আমাদের মাউথের একটু ক্লোজে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো আমি আজকে হচ্ছে সি সমান তাপ ধারণ ক্ষমতা সমান কিউ ডিভাইডেড বাই আমরা পেলাম হচ্ছে ডেল্টা থিটা, আমরা আপেক্ষিক তাপ পেলাম হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম ইনটু ডেল্টা থিটা, তাই না? আবার আমরা পেলাম হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে যে সম্পর্কটা অর্থাৎ সি দ্বারা তাপ ধারণ ক্ষমতা, এমটা হচ্ছে আমাদের কোনো বস্তুর ক্ষেত্রে তার ভর ইনটু এস, অর্থাৎ এস দ্বারা কি বুঝতে পারি ভাইয়া? সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, তাই না? সেক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতা সমান কোনো বস্তুর ভর ইনটু তার আপেক্ষিক তাপ, তাই না? পরবর্তীতে আমরা কি পেলাম ভাইয়া? সেটা পেলাম হচ্ছে এল অফ এফ সমান কিউ ডিভাইডেড বাই আমরা পেলাম এম, অর্থাৎ 1 কেজি ভরের
বরফকে 1 কেজি ভরের বরফকে পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন করবে সেটাই হচ্ছে বরফ দহনের আপেক্ষিক সূত্র তাপ। আবার L অফ V পেলাম আমরা Q ডিভাইডেড বাই M, অর্থাৎ 1 কেজি ভরের পানিকে বাষ্পে জলীয় বাষ্পে পরিণত করতে বা স্টিমে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন করবে সেটা হচ্ছে আমাদের পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ L অফ V। সেক্ষেত্রে দেখো যে কটা সমীকরণ পেলাম, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা যে তাপ শক্তির যে পরিমাণ অর্থাৎ Q, এই কিউটাকে বাম পাশে নিয়ে আমরা কয়েকটি সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো যে আমি যদি চাই সেক্ষেত্রে দেখো C সমান সমান Q ডিভাইড বাই ডেল্টা থিটা, এখান থেকে আমি হচ্ছে Q সমান সমান C ইনটু ডেল্টা থিটা লিখতে পারি, হ্যাঁ, অর্থাৎ তাপ শক্তির পরিমাণ সমান সমান তার তাপ ধারণ ক্ষমতা ইনটু তার তাপমাত্রার পার্থক্য। আবার আমরা লিখতে পারি হচ্ছে এই সমীকরণ থেকে খেয়াল করে দেখো যে S সমান সমান Q ডিভাইড বাই M ইনটু ডেল্টা থিটা, এর সমান সমান আমরা কিউটাকে যদি বাম পাশে নিই অর্থাৎ তাপ শক্তির পরিমাণটাকে কিউ বাম পাশে নিলাম তাহলে কি আসবে এম এস ডেল্টা থিটা আসে আমাদের। আচ্ছা, এই সমীকরণটার একটা বিশেষত রূপ হচ্ছে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করব ভাইয়া, এই সমীকরণটা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন হচ্ছে আমাদের হচ্ছে কোনো বস্তু তাপ শক্তি গ্রহণের ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে, হ্যাঁ, তার অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেই বস্তুর ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে কোনো গাণিতিক সমস্যা বলতে যদি তাপমাত্রা বৃদ্ধি হয় আমরা যদি বুঝতে পারি সেক্ষেত্রে আমরা এই সমীকরণ দ্বারা হচ্ছে কি পরিমাণ তাপ শক্তি গ্রহণ হলো বা বর্জন হলো কোনো বস্তু থেকে সেটা বের করতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে ধরো যে এই সমীকরণ ধরে আমরা আসলে কি বের করতে পারি, খেয়াল করে দেখো যে তুমি মনে করো যে কোনো বস্তুকে তুমি হচ্ছে 100 জুল তাপ শক্তি প্রদান, আচ্ছা 100 জুল না, এভাবে না বলে নিয়ে সেটা হচ্ছে কোনো বস্তুর ভর দেওয়া আছে ধরো 5 কেজি এবং সেই বস্তুর হচ্ছে আপেক্ষিক তাপ দেওয়া আছে S এবং ডেল্টা থিটা অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনটা দেওয়া আছে। খেয়াল করে দেখো তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে মানে কি, অবশ্যই সেখানে তাপ শক্তি বৃদ্ধি হতে পারে অথবা তাপ শক্তি কমে যেতে পারে, তাপ শক্তি না তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অথবা তাপমাত্রা হচ্ছে তোমার কমে যেতে পারে, ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রা যখন পরিবর্তন ঘটবে সেই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা ব্যবহার করব সেটা হচ্ছে Q সমান m s ডেল্টা থিটা, অর্থাৎ কোন বস্তুর যদি ভর দেওয়া থাকে তার আপেক্ষিক তাপ দেওয়া থাকে এবং তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন করবে সেই বস্তু যদি তাপ শক্তি গ্রহণ করে অথবা বর্জন করে সেই পরিমাণটা আমরা এই সমীকরণ দ্বারা খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। Q সমান m s ডেল্টা থিটা, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো খেয়াল করে এই সমীকরণটাতে কি পাবো, সেটা হচ্ছে Q সমান সমান m ইনটু L অফ F, আবার Q সমান সমান m ইনটু L অফ V, অর্থাৎ খেয়াল করে দেখো আমরা এই সমীকরণ দ্বারা কি ব্যাখ্যা করতে পারি বা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে কি যে যদি তোমার হচ্ছে একটি নির্দিষ্ট ভরের বরফ দেওয়া থাকে অর্থাৎ যে কোনো ভরের যদি বরফ দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেই বরফকে আমি হচ্ছে পানিতে যদি পরিণত করতে চাই তাহলে কি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়বে, অথবা তোমার একটি নির্দিষ্ট ভরের পানি দেওয়া আছে সেই পানিটাকে আবার রিভার্স প্রসেসে তুমি বরফে বা আইসে পরিণত করবে সেক্ষেত্রে তোমার কি পরিমাণ তাপ শক্তি বর্জন করতে হবে, এই যে গাণিতিক সমস্যাবলীগুলো সেটা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে ধরো কোনো বস্তুর ক্ষেত্রে তার ধরো বরফ 5 কেজি বরফ দেওয়া আছে এবং হচ্ছে বলছে যে 5 কেজি বরফকে হচ্ছে আমাদের দরকার হচ্ছে পানিতে পরিণত করা, সেক্ষেত্রে আমরা কিন্তু আর এই সমীকরণ ব্যবহার করতে পারবো না, কারণ এই সমীকরণে তাপমাত্রা রাইজ বা তাপমাত্রা কমে যায় বা তাপমাত্রা বা টেম্পারেচার পরিবর্তন ঘটে, কিন্তু এই যে সমীকরণে কিন্তু তাপ শক্তি গ্রহণের ফলে কিন্তু বা বর্জনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় না বা তাপমাত্রা হ্রাস পায় না, বরঞ্চ অবস্থা পরিবর্তন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে যদি ভর দেওয়া থাকে এবং আমরা যদি তার সেই বরফের যদি আমরা বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপের যে মানটা সেটা 3,36,000 যদি মনে রাখতে পারি আমাদের মস্তিষ্কে, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু কি পরিমাণ তাপ শক্তি গ্রহণ হলো বা বর্জন হলো সেটা আমরা খুব সহজে এই সমীকরণ দ্বারা বের করতে পারবো। আবার এই সমীকরণ দ্বারা কিন্তু একই, অর্থাৎ পানি যখন বাষ্প পরিণত হয় বা বাষ্প যখন পানিতে পরিণত হয় সেই পানির যদি ভর দেওয়া থাকে এবং আমরা সকলেই জানি যে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ সেটা হচ্ছে 22,68,000, সেই মানটা বসিয়ে দিলে কিন্তু যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন পড়বে অর্থাৎ পানিকে যে কোনো ভরের পানিকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন করবে সেটা কিন্তু আমরা এই সমীকরণে বের করতে পারি। অর্থাৎ এই যে Q সমান সমান m s ডেল্টা থিটা এবং Q সমান সমান m ইনটু L অফ F অথবা m ইনটু L অফ V, এই দুটো সমীকরণের মধ্যে ব্যবহারে কিন্তু পার্থক্য রয়েছে। যখন তাপমাত্রার পরিবর্তন ঘটবে তখন হচ্ছে এই সমীকরণ ব্যবহার করব, যখন তাপমাত্রার পরিবর্তন না ঘটে বরং অবস্থার পরিবর্তন ঘটবে তখন এই দুটো সমীকরণ ব্যবহার করব। এই সমীকরণ ব্যবহার করব যখন আইস পানিতে পরিণত হবে বা বরফ পানিতে পরিণত হবে, আবার এই সমীকরণ আমরা ব্যবহার করব হচ্ছে কিসে বলতো, সেটা হচ্ছে পানি যখন জলীয় বাষ্পে পরিণত হবে। কিন্তু এই যে ব্যবহার করতেছি এটা আমরা কি ব্যবহার করছি, সেটা হচ্ছে তাপ শক্তির পরিমাণটা মেজারমেন্ট করছি, তাই না, কি দ্বারা হচ্ছে আমরা তাপ শক্তি বলতে থাকি। আশা করছি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো যে তাপ শক্তির পরিমাণ মেজার করার জন্য আমরা কোন কোন সমীকরণ ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, গত লাইভ ক্লাসের ভিডিওটা তোমরা যারা পূর্বে দেখোনি তারা অবশ্যই আমার আকাশ সায়েন্স একাডেমির যে ফেসবুক পেজটা রয়েছে যার মাধ্যমে আমি আজকে লাইভ ক্লাসটি করছি
সেই গতদিনের ক্লাস তোমরা অবশ্যই পাবা। সেই ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই যারা গতদিন লাইভ সেশনটা দেখো তারা অবশ্যই উপকৃত হবে বলে আমি আশা করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে সেদিন মিডিয়ার একটা জিনিস দেখলাম, খুব খারাপ লাগলো। সেটা হচ্ছে দেখো, খেয়াল করে এখানে কি লেখা আছে, আমার নাম নেওয়া আছে, আমার ফ্যাকাল্টি, আমি যে সাবজেক্টে পড়ি, এবং লেখা আছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ঠিক আছে। অনেক সময় আমাদের বাংলাদেশের হচ্ছে অনেক বড় বড় টিভি চ্যানেল রয়েছে, বড় বড় টিভি চ্যানেলে কিন্তু এই জিনিসটা ভুল করে। সেটা হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বলে আখ্যা দেয় আমাদের, বা আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অথবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কিন্তু সেক্ষেত্রে আমাদের বিভিন্ন বড় বড় মিডিয়া থেকে আমি এই জিনিসটা খেয়াল করে দেখেছি, বা বিভিন্ন নিউজ পেপারে অনেক সময় তারা ভুল করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বা ময়মনসিংহ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বলে আখ্যা দেয়, ঠিক আছে, যেটা কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য না, ঠিক আছে। আমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ঠিক আছে। ওকে, আমি মেইনলি মিডিয়া অথবা নিউজ পেপার, যারা আসলে সাংবাদিকদের উদ্দেশ্যে জিনিসটা আসলে, যদি কোনো সাংবাদিক আমার ভিডিওটা দেখে থাকে, অবশ্যই আপনি পরবর্তীতে যখন আপনার কোনো আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো নিউজ করতে চাইবেন, হ্যাঁ, সেটা অবশ্যই খেয়াল করে দেখেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ইট ইজ নট ময়মনসিংহ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যাই হোক, পড়ানোর মাধ্যমে আমি আসলে স্টুডেন্টদের উদ্দেশ্যে আসলে জিনিসটা বললাম না, আসলে জিনিসটা একটু খারাপ লাগে, ঠিক আছে, যখন মিডিয়াতে এই জিনিসগুলো ধরা পড়ে বা প্রকাশ করে, তো জিনিসটা আসলে খারাপ লাগে নিজের কাছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে। ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে। আচ্ছা, ক্যালোরিমিতির মূলনীতি আসলে কি ব্যাখ্যা করে ভাইয়া? ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে যে আমাদের বাহির থেকে যদি কোনো প্রকার তাপীয় সংযোগ যদি না থাকে, বা বাহির থেকে যদি তাপ শক্তি প্রদান না করা হয়, বা আমার কোনো বস্তু থেকে তাপ শক্তি যদি বর্জন না হয়, সে বাইরে বর্জন না হয়, সেক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে যদি তাপীয় আমরা সংযোগ স্থাপন করি, যদি এটা যদি এ বস্তু হয় এবং এটা যদি আমাদের বি বস্তু হয়, এটা যদি এ বস্তু হয় এবং এটা যদি বি বস্তু হয়, আমরা যদি তাদের মধ্যে তাপীয় সংযোগ স্থাপন করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে বেশি তাপমাত্রা যুক্ত বস্তু থেকে কম তাপমাত্রা যুক্ত বস্তুতে আমাদের তাপীয় আদান প্রদান হয়। কিন্তু আমাদের এটা কিন্তু কোনো কনসার্ন না যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপীয় আদান প্রদান করবে, সেটা আমরা জানি যে বেশি তাপমাত্রা যুক্ত বস্তু থেকে কম তাপমাত্রা যুক্ত বস্তুতে আমাদের তাপীয় আদান প্রদান হয়, হ্যাঁ, সেটা তাপ শক্তির উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। কিন্তু আমাদের যে এখন যে কনসার্নটা, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে এই দুটা বস্তু, অর্থাৎ এ এবং বি বস্তু হচ্ছে কোনোভাবে পরস্পরের সাথে তাপীয় সংযোগে রয়েছে এবং তারা হচ্ছে বাইরে জগতের সাথে তাপীয় সংস্পর্শ নাই, ঠিক আছে। অর্থাৎ এই দুটা বস্তু থেকে যদি কোনো বস্তুতে তাপীয় তাপ শক্তি যদি নির্গমন হয় বা বর্জিত হয়, সেক্ষেত্রে অবশ্যই ধরো এই বস্তু থেকে তাপ শক্তি যদি নির্গমন হয় বা বর্জিত হয়, সেক্ষেত্রে বি বস্তুতে ডাইরেক্ট সেই সম্পূর্ণ তাপ শক্তি বি বস্তু গ্রহণ করে নেবে। আবার বি বস্তু থেকে যদি তাপ শক্তি বর্জিত হয়, সেক্ষেত্রে এই বস্তু সম্পূর্ণ তাপ শক্তিটা গ্রহণ করে নেবে, ঠিক আছে। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যদি তাপীয় আদান প্রদান আমরা করি, সেক্ষেত্রে যদি বাইরের সাথে কোনো রকম কানেকশন না থাকে, সেক্ষেত্রে একটি বস্তু যে পরিমাণ তাপ শক্তি বর্জন করবে, ঠিক অপর তার সংস্পর্শে তাপীয় সংযোগে থাকা সেই বস্তুটি একই পরিমাণ তাপ শক্তি অবশ্যই গ্রহণ করবে। অর্থাৎ এই বস্তু যদি 500 জুল তাপ শক্তি বর্জন করে, সেক্ষেত্রে অবশ্যই এই যে বি বস্তুটা রয়েছে, বি বস্তুটি অবশ্যই আমাদের এই 500 জুল তাপ শক্তিটাই গ্রহণ করবে, এবং এটাই হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ বাইরের সাথে যদি কোনো ডিসকানেক্টেড থাকে, সেক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে তাপীয় সংযোগ স্থাপন করলে হচ্ছে আমাদের যে বস্তুটি যে পরিমাণ তাপ শক্তি বর্জন করুক না কেন, তাপীয় সংস্পর্শে থাকা আরেকটি বস্তু সেই পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে। তো আশা করছি বস্তুর উপর তাপের প্রভাব, অর্থাৎ গতকালকে যে লাইভ ক্লাস নিলাম এবং আজকে যে লাইভ ক্লাস নিলাম, এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের আগামী বোর্ড পরীক্ষায় যখন তোমরা এই পরীক্ষা অংশগ্রহণ করবা, হ্যাঁ, ইনশাআল্লাহ, তখন এইসব টপিক থেকে তোমরা আশা করছি কোশ্চেন গুলো পাবা। ওই জন্য তোমাদেরকে টপিকস ওয়াইজ বেসিক গুলো তোমাদেরকে আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করলাম, যার মাধ্যমে তোমরা জানো অন্তত বেসিক গুলো ক্লিয়ার থাকার মাধ্যমে তোমরা যখন তোমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করবা বা টেস্ট পেপার সলভ করো, তখন তোমাদের যেন কোনো রকম বেগ পেতে না হয় বা অসুবিধা না হয়, ঠিক আছে। সো হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে লাইভ ক্লাসটা আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, আগামী যখন লাইভ ক্লাসগুলোতে আমরা আসবো, এসএসসি পরীক্ষা 2021 সালে তোমরা যারা আছো, অবশ্যই আমার এই আকাশ সায়েন্স একাডেমি ফেসবুক পেজ থেকে আমি লাইভে আসবো, এবং তোমরা যারা লাইভ ক্লাসগুলো দেখবা, তোমরা শুধু নিজেদের জন্য চিন্তা করবে না, বরঞ্চ তোমাদের এমন অনেক বন্ধু রয়েছে যারা হচ্ছে তাদের পড়ালেখা করোনার মধ্যে অনেকটাই একটু ধীর গতি রয়েছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা তোমাদের আশেপাশে রয়েছে বা তোমাদের ফেসবুকে যারা তোমাদের এসএসসি ক্যান্ডিডেট রয়েছে বন্ধুরা বান্ধবীরা, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইভ সেশনগুলো অবশ্যই শেয়ার করে দিবা। এবং এখন যে তোমরা যারা পরবর্তীতে আমার লাইভ ক্লাসগুলো আমার পেজ থেকে দেখবা, তারা অবশ্যই এই লাইভ ক্লাসগুলো শেয়ার করে দিবা, ঠিক আছে। সেই পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থাকো,
এবং তোমরা আমার জন্য দোয়া করবা যেন তোমাদের আকাশ ভাইয়া তোমাদের উদ্দেশ্যে, তোমাদের এসএসসি পরীক্ষাতে তোমরা যারা আছো তাদের উদ্দেশ্যে যেন প্রতিনিয়ত লাইভ সেশন নিয়ে আসতে পারি এবং তোমাদেরকে তার এই যে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তোমাদের জন্য তোমাদের প্রিপারেশন নিতে একটু হলেও সাহায্য করতে পারে। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে ভালো মতো বসবাস করো। ঠিক আছে, সেক্ষেত্রে আল্লাহ হাফেজ।